বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 7ই জানুয়ারি, রোজ মঙ্গলবার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আপনাদের কিছু অনুরোধের স্টক এবং ইন্ডেক্স পর্যালোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন। এবং আজকে যারা আমাকে প্রথমবারের মতো শুনছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে সেটি নিয়ে কথা বলবো। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরও যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি নিয়ে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আমি আলোচনা করব। আজকে আমরা মার্কেটের যে সবুজ ক্যান্ডেল দেখার প্রত্যাশায় শুরু করেছিলাম দিনটি, কিন্তু সেটি আজকে হয়নি। আমরা সারাদিন মার্কেট পজিটিভ থাকলেও শেষ মুহূর্তে এসে অর্থাৎ 1টা 30 থেকে এই 2টা 20 পর্যন্ত এই সময়টা মার্কেট কিন্তু একেবারে নেগেটিভ হয়ে যায় এবং সেই নেগেটিভকে আমরা দেখেছি 8 পয়েন্ট নেগেটিভ দিয়ে মার্কেট আজকে শেষ করে। মার্কেটের আজকে হাই হয়েছিল, আপনারা জানেন যে 5232 পয়েন্ট হাই হয়েছিল, যেখানে ডে ওপেন ছিল 5198। সেখান থেকে মার্কেট হাই ক্রিয়েট করে, বাট সেটিকে আর ধরে রাখতে পারেনি। শেষ সময়ে এসে মার্কেট কিন্তু 8 পয়েন্ট দিয়ে শেষ হয়। এছাড়াও মার্কেটের আজকের যে টার্নওভার লেনদেন সেটি কিন্তু গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। গত দিনে আমরা লেনদেন দেখেছিলাম 362 কোটি টাকা, সেটি কিন্তু আজকে বৃদ্ধি হয়ে 427 কোটি টাকা, অর্থাৎ 65 কোটি টাকার লেনদেন গত দিনের তুলনায় আজকে মার্কেটে বেশি হয়েছে। তবে আজকে দুইটা দিক ভালো হয়েছে। সেটি হচ্ছে আজকে মার্কেটে বেশ কিছু প্রাইস অ্যাকশন স্টক কিন্তু আজকে প্রাইস মুভমেন্টে গিয়েছিল, বাট ইন্ডেক্সের যে নেগেটিভ আচরণের কারণে সেই প্রাইস কিন্তু আজকে ধরে রাখতে পারেনি। একই সঙ্গে আজকে 8 পয়েন্ট নেগেটিভ হলেও আজকে কিন্তু আপ ট্রেন্ডের যে সংখ্যা সেটি কিন্তু কালকের থেকে কম, বাট পূর্বের তুলনায় কিন্তু বেশি, অর্থাৎ 161টি কোম্পানি আজকে আপ ট্রেন্ডে ছিল এবং 165 কোম্পানি ছিল ডাউন ট্রেন্ডে এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 73টি কোম্পানি। আমরা যদি একটু আপনাদের টপ গেনারের যে লিস্ট সেটি যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্টার্ন শিপইয়ার্ড এটি কিন্তু এখনো আজকে হল্টেড হয়েছে, অর্থাৎ গতকালকে নেগেটিভ থাকলেও আজকে কিন্তু শেয়ারটি হল্টেড হয়েছে এবং এটি আমার চ্যানেলের আমি 2-3 দিন আগেই এটি নিয়ে আলোচনা করেছি। যারা আমাকে নিয়মিত শোনেন তারা নিশ্চয়ই বিষয়টি দেখেছেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শরিদের আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়াও ফনিক্স ফাইন্যান্স এটি হয়েছে, ফার্স্ট ফাইন্যান্স, কেপিপিএল এটি নিয়ে আমি আলোচনা করেছিলাম, আপনাদের অনুরোধের স্টক ছিল। এছাড়া ড্রাগন সোয়েটার এটি তো আলোচনা করেছি গতকালকে। সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক নিয়ে আলোচনা করেছি, আজকে কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। লিব্রা ফিউশন নিয়ে আমি আলোচনা করেছি, নিউ লাইন নিয়ে আলোচনা করেছি এক সপ্তাহে। তো এই টপ 10-এ কিন্তু আমার বেশ কয়েকটি স্টক, প্রায় 5টি স্টক কিন্তু আমার চ্যানেলে নিয়মিত যে আলোচনা থাকে সেই আলোচনার তে ছিল এবং এগুলো মূলত আপনাদেরই অনুরোধের স্টক। সুতরাং এখানে ক্রেডিট নেওয়ার তেমন কিছু নেই, এগুলো মূলত আপনাদেরই স্টক অনুরোধে ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর সেক্টর বাই গেনার যদি আমরা একটু দেখি, সেখানে কিন্তু আজকে টেক্সটাইল সেক্টরে আবার আমরা আধিপত্য দেখতে পাচ্ছি, বাট আজকে কিন্তু আপ ছিল যে 31টি স্টক এবং ডাউন ছিল 16টি এবং ইকুয়াল ছিল 10টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে প্রায় আপ এবং ডাউন প্রায় সমান সমান, প্রায় 17টি আপ এবং ডাউন 16টি, ইকুয়াল ছিল 9টি। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালসের আপ ছিল 16টি, ডাউন ছিল 14টি, অপরিবর্তিত ছিল 4টি। আজকে ব্যাংকিং সেক্টরের আপ ছিল 13টি, ডাউনে ছিল 11টি এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটি কিন্তু আজকে উঠে এসেছে এই পঞ্চম পজিশনে। ফুয়েল অ্যান্ড পাওয়ারের যে কথা বলেছিলাম যে এই সেক্টরটি মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, ব্যাংক, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল। তো সেখানে আজকে আমরা কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে একটি আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, সেখানে 13টি স্টকের কিন্তু আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদেরকে চার্টে কি আলোচনা, চার্ট কি ধরনের কি অবস্থাতে রয়েছে সেটি নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করছি। চার্টের একটু বড় করে চার্টের যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সেটি মূলত অনেকটা গ্র্যাভিস্টোন ডোজি টাইপের ক্যান্ডেল, অর্থাৎ নিম্নমুখী একটি ক্যান্ডেলের ক্রিয়েট আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এবং
শুধু ক্রিয়েটই না, এখানে বলা চলে এটি শক্তিশালী ডাউন ট্রেন্ড ক্যান্ডেল কিন্তু এখানে ক্রিয়েট করে বসে আছে। তো এইখানে আজকে আমরা যে RSI টা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে গতদিন যেভাবে আপ ট্রেন্ডে গিয়েছিল আজকে কিন্তু ঠিক সেভাবেই ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। আর উপরে যে মুভিং এভারেজ সেখানে কিন্তু আমরা আবারও আজকে সেল সিগন্যাল দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্কেট ইন্ডেক্সের যে ভ্যালু সেটি কিন্তু মুভিং এভারেজের নিচে অবস্থান করছে। একই সঙ্গে হিস্টোগ্রামের যে বারটি আমরা গতকালকে দেখেছিলাম সবুজ, সেটি কিন্তু আজকে ধূসর হয়ে গিয়েছে এবং MACD এবং হিস্টোগ্রাম এই দুটি এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে, বাট মুভিং এভারেজ অনুযায়ী আমরা মার্কেটকে নেগেটিভ বাই সেল সিগন্যালিতে দেখতে পাচ্ছি। তবে এই গ্র্যাভিস্টন ডোজি যদিও অনেক শক্তিশালী একটি ডাউন ট্রেন্ড বা নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দিয়ে এইখানে শেয়ার ক্রয় করার একটা নির্দেশনা দেয়, তবে আমরা যদি এই ধরনের ক্যান্ডেল যদি এইটিকে দেখি, আপনার 25শে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ক্রিয়েট করে সে আপ ট্রেন্ডে গিয়েছিল এবং এইদিকে আমরা যদি দেখি সেখানেও কিন্তু গ্র্যাভিস্টন ডোজি ক্রিয়েট করে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে। সুতরাং যদিও শক্তিশালী ক্যান্ডেল, আমরা প্রত্যাশা করব যে এই ক্যান্ডেলটা যেন তার যে সূচনা অর্থাৎ নেগেটিভের যে সূচনা সেটি যেন না করে, আমাদের সেটির উল্টোটা হয়, যেন পজিটিভ একটি সূচনা আমরা দেখতে পারি। যদিও আজকে আমরা দেখেছি মার্কেট নিয়ে অনেক মিটিং হয়েছে, অনেক কথা হয়েছে, মার্কেটকে একটা সংস্কারের পর্যায়ে নিয়ে আসা হয়েছে এবং সংস্কার করে মার্কেটকে একটা দীর্ঘমেয়াদী ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য বর্তমান কমিশন কাজ করছে। এটাই আসলে আমাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে, কারণ যে ভালো করতে গিয়ে আমাদের যে অবস্থা সেখানে তো আসলে আমাদের বাজার টিকে থাকায় অনেকটা দায় হয়ে পড়েছে। তো যাই হোক, আশা করি আগামী দিনে মার্কেট এইখানে সাপোর্টের কথা বলি একটু। সাপোর্ট যেটি বলবো যে একটা শক্ত সাপোর্টে আমরা দেখব মার্কেট, সেটি যদি আমরা এখানে ধরি 5100, হ্যাঁ 65 থেকে 170 এই লেভেলটা মার্কেটের জন্য একটা শক্ত সাপোর্ট আছে এবং এই সাপোর্টকে মার্কেট রেসপেক্ট করবে এবং আগামীকালকের যে বিষয়টি সেটি বলবো যে মার্কেট এখান থেকে যেন ঘুরে যায়, আর যদি ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে আমরা 5170 এই লেভেলে মার্কেটকে দেখব। তো এই হচ্ছে মূলত ইন্ডেক্স এবং চার্ট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে কথা বলবো, যে স্টকগুলো আগামী দিনে মার্কেট খারাপ অবস্থাতে থাকলেও হয়তো আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাবো। তার মধ্যে একটি হচ্ছে সিনো বাংলা। সিনো বাংলাকে আজকে আমরা পজিটিভ মুভমেন্টে একটা ভালো প্রাইস অ্যাকশন দেখেছিলাম, সেই সঙ্গে তার ভলিউমটাও অনেক ভালো ছিল, বাট সেখান থেকে শেয়ারটি কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং এই সিনো বাংলা আজকে তার যে প্রাইস অ্যাকশন সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। আজকে সে হাই ক্রিয়েট করেছিল 39 টাকা 20 পয়সা, সেখান থেকে শেয়ারটি আমরা ক্লোজ দেখতে পাচ্ছি 38 টাকা 10 পয়সা। শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারিও রয়েছে, আর কারেকশন জোনে শেয়ারটি বেশ কিছুদিন ধরে কারেকশন জোনে গিয়ে একটু আপ ট্রেন্ডে যে আবার কারেকশন জোনে যাওয়ার জন্য একটা ইঙ্গিত দিচ্ছে। তবে এইখানে আমার কাছে যেটি মনে হয় শেয়ারটি সাপোর্টটাকে রেসপেক্ট করবে এবং এই সাপোর্টটা আমরা যদি বলি যে এই শেয়ারটির সাপোর্ট হবে 37 টাকা 80 পয়সা এবং 37 টাকা 30 পয়সা, এই শেয়ারটির হবে সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনে এসে শেয়ারটি আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, আর শেয়ারটি যদি 39 টাকা 50 পয়সার উপরে ক্লোজ করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু আমরা 42 টাকা 50 পয়সা এবং পরবর্তীতে আবারও আপ ট্রেন্ডের যদি তা কন্টিনিউ হয় সেক্ষেত্রে আমরা তার একটা পরবর্তী যে প্রাইস অ্যাকশন সেটি সেট করতে পারবো। আর আপনারা জানেন যে এই শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে। মুভিং এভারেজ তার হিস্টোগ্রামের যে বার MACD অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত আমরা সেল সিনারিওতে দেখতে পাচ্ছি, আর এটি এ ক্যাটাগরির একটি শেয়ার ম্যাসিক্লিনিয়াস সেক্টরের। শেয়ারটির যথেষ্ট পরিমাণে কি বলবো যে ন্যাব যথেষ্ট পরিমাণে শক্তিশালী 26.37, এবং পাবলিক হোল্ডিংয়ে শেয়ার সংখ্যা সেটিও কিন্তু খুব বেশি না, 1,91,00,000। তো এই হচ্ছে মূলত সিনো বাংলা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে বেশ কয়েকদিন এই ভাই আমাকে কমেন্টস বক্সে এটি নিয়ে আলোচনা করার জন্য বলছেন, সেই রানার অটো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। রানার অটো একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে,
আমরা দেখতে পাচ্ছি রানার অটো সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, তবে আজকে শেয়ারটি একটা প্রাইস অ্যাকশন করেছে 70 পয়সা এবং 26 টাকা 50 পয়সা শেয়ারটি ক্লোজ দিয়েছে। তবে শেয়ারটি আজকে যে ক্লোজ দিয়েছে সেটি পজিটিভ বলবো, বাট উপরের যে শ্যাডোটি রয়েছে ক্যান্ডেলের, এখানে ক্যান্ডেলের শ্যাডোটা খুব বেশি ভালো না, দুর্বল ক্যান্ডেল। আগামী দিনে শেয়ারটি আবার কারেকশনে যায় কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এসআইটা 48.46 আর মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে থাকলেও হিস্টোগ্রামের বার অনুযায়ী এবং এমএসিডি অনুযায়ী শেয়ার কিন্তু এখনো সেল সিনারিওতে রয়েছে। শেয়ারটিকে ভালো ভলিউম গেইন করতে হবে, আর এই শেয়ারটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে 28 টাকায় ক্লোজ দিতে হবে এবং 28 টাকা যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে আমরা এই রানার অটোমোবাইলস লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টর এই শেয়ারটিকে আমরা হয়তো 28 টাকা থেকে 30 টাকা ফার্স্ট টার্গেট, যেটি 30 টাকা এই লেভেলে দেখতে পাবো এবং পরবর্তী টার্গেট হবে 32 টাকা 50 পয়সা। এখন দেখতে হবে শেয়ারটি কি করে, যে আগামী দিনে শেয়ারটি যে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে সেটি অব্যাহত রাখে কিনা বা এখানে এসে ছোট ছোট দুই একটি কারেকশন নেয় কিনা সেটি দেখতে হবে। তবে শেয়ারটি প্রাইস অ্যাকশন করার যথেষ্ট সক্ষমতা রয়েছে। শেয়ারটির ন্যাব অনেক ভালো 65.77 এবং তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু খুব ভালো এসেছে। একই সঙ্গে শেয়ারটি কিন্তু এবার সাধারণ বিনিয়োগকারীদের 11 অর্থাৎ 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং যাদের আছে হাতে আমি বলবো অপেক্ষা করার জন্য। আর শেয়ারটির ফান্ডামেন্টালি যদি বলতে হয় যে শেয়ারটির মার্কেট ক্যাপিটাল 300 কোটি টাকা এবং অথরাইজ ক্যাপিটাল আছে 200 কোটি টাকা, আর সার্ভিস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে 438 কোটি টাকা। তো আমার কাছে রানার অটো নিয়ে কোনো কনফিউশন এই মুহূর্তে নাই। শেয়ারটি অবশ্যই ভালো করবে যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টর মুভমেন্টে আসছে, সুতরাং যাদের কাছে রয়েছে তারা শেয়ারটি হোল্ডিং করতে পারেন। তো এই হচ্ছে মূলত রানার অটো নিয়ে আমার আলোচনা। এরপরে এশিয়াটিক ল্যাব নিয়ে আমার এশিয়াটিক ল্যাবরেটরিজ এই শেয়ারটি নিয়ে ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই শেয়ারটি নিয়ে আমার অনুরোধ রয়েছে। এশিয়াটিক নিয়ে এর আগেও আমি আমার চ্যানেলে বেশ কয়েকবার আলোচনা আপনাদের সামনে করেছিলাম, তারপরেও আপনাদের অনুরোধের স্টক বিধায় বারবার আমাকে এখানে আসতে হয়, আলোচনা করতে হয়। এই যে এশিয়াটিক ল্যাবরেটরিজের যে বিষয়টি আপনাদেরকে একটু বলবো সেটি হচ্ছে, দেখেন এইখানে শেয়ারটি কিন্তু একটা ক্যান্ডেল করেছে, এই ক্যান্ডেলের পরে আবার কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা তৈরি করেছে। তবে আজকের যে প্রাইস অর্থাৎ 36 টাকা 36 টাকা কত 10 পয়সা শেয়ারটি কিন্তু আজকে প্রাইস অ্যাকশন করেছে, অর্থাৎ 80 পয়সা প্রাইস অ্যাকশন করছে। একই সঙ্গে শেয়ারটি কিন্তু ভলিউমটাও গেইন করেছে এবং আজকের যে ভলিউম সেখানে এশিয়াটিক ল্যাবরেটরিজের কিন্তু অনেক পরিমাণে বাই ভলিউম ছিল এবং গতকালকের উপরে আজকে শেয়ারটি ক্লোজ দিয়েছে, অর্থাৎ 35 টাকা 70 পয়সা গতকাল হাই ছিল, আজকে কিন্তু 36 টাকা 10 পয়সা এই লেভেলে শেয়ারটি ক্লোজ দিয়েছে। আমি এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে এর আগেও আলোচনা করেছিলাম। এই প্রাইস অ্যাকশনটা এই লেভেলের যে প্রাইসটা সেখানে আমি বলেছিলাম যে এটাকে যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 42 টাকা পর্যন্ত শেয়ারটির গন্তব্য আমি প্রথমে ধরেছিলাম। তো এখনো আবারও বলছি যে 37 টাকা 40 পয়সা এই যে হাই, আজকে সে 37 টাকা 36 টাকা 90 পয়সায় গিয়েছিল। তো 37 টাকা 40 পয়সা এই লেভেলটা আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি সে করতে পারে কিনা, ব্রেকআউট দিতে পারে কিনা। তবে সেই 37 টাকা 40 পয়সা বা 37 টাকা 90 পয়সা যেটাই বলি না কেন, এখানে আসলে কিন্তু শেয়ারটির একটা ভালো সেল প্রেসার থাকবে এবং সেখানে যারা প্রফিটে থাকবেন, অর্থাৎ এই লেভেলে যারা বাই করেছেন, অর্থাৎ 35 টাকা 30 পয়সা থেকে শুরু করে 34 টাকা 60 পয়সায় যারা বাই করেছেন তারা কিন্তু এই 37 টাকা 90 পয়সা বা 37 টাকা 40 পয়সা এই লেভেলে আসলে কিন্তু শেয়ার থেকে প্রফিট টেক করবেন। সুতরাং ওইখানটাতে আমাদের একটা কারেকশন জোন ফেস করতে হবে এবং কারেকশন জোন ফেস করে এসে শেয়ারটি যদি কারেকশনে আসে সেক্ষেত্রে আপনারা এখানে শেয়ারটি এন্ট্রি নিতে পারবেন। সেক্ষেত্রে 35 টাকা থেকে 34 টাকা 90 পয়সা এই লেভেলে শেয়ারটিতে এন্ট্রি নিলে আপনাদের জন্য ভালো হবে। আর এখান থেকে এন্ট্রি নিলে প্রফিট টেকিং যে রেঞ্জটা হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনারা শর্ট প্রফিটে এখান থেকে আবার বের হতে পারবেন। তো এই হচ্ছে মূলত এশিয়াটিক ল্যাব নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ব্যাংকিং সেক্টরে বেশ কয়েকটি স্টক রয়েছে আপনাদের অনুরোধের, আমি সেইগুলো খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। এর মধ্যে প্রথমে হচ্ছে আইএফআইসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন ব্যাংক। এই স্টক ব্যাংক সেক্টর এই শেয়ারটি নিয়ে আমার অনুরোধ রয়েছে, সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা দেখতে পাচ্ছি আইএফআইসি আজকে আনচেঞ্জড অবস্থাতে
দিন শেষ করেছে, অর্থাৎ এই শেয়ারটির ইয়ারলি যে হাই ছিল 15 টাকা, সেখান থেকে আমরা শেয়ারটি দেখতে পাচ্ছি একেবারে ডাউন ট্রেন্ডে এসে 7 টাকা 20 পয়সা এখন অবস্থান করছে এবং ইয়ারলি লো ছিল 6 টাকা 90 পয়সা। তো এখন সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে শেয়ারটি যাচ্ছে। এই শেয়ারটির পাবলিক হোল্ডিং তো অনেক, আপনারা জানেন যে 87-88 কোটি পাবলিক হোল্ডিং রয়েছে এবং টোটাল শেয়ার সংখ্যা 192। শেয়ারটির পি রেশিওটাও অনেক বেশি। তো শেয়ারটির ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলবো যে শেয়ারটি অবশ্যই এই 8 টাকার এই লেভেলে আগে আসতে হবে। 8 টাকার যে বাধা রয়েছে, এই 8 টাকা এই লেভেলটাকে প্রথমে আসতে হবে। আর যদিও আনচেঞ্জড অবস্থায় আজকে শেষ করেছে, তবে শেয়ারটি ভলিউমটা কন্টিনিউ করছে। এখান থেকে সে টোটালি ভলিউমটা ধরে রেখেছে। ভলিউমটা ধরে রাখতে হবে এবং ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে যদি এই শেয়ারটি মুভ করে তাহলে তার একটা প্রাইস অ্যাকশন হবে। আদারওয়াইজ এই মুহূর্তে এই শেয়ারটি নিয়ে প্রাইস অ্যাকশনের কোনো গল্প শোনানোর মতো পরিস্থিতি আমার কাছে নেই, কারণ শেয়ারটি বাস্তবিক অর্থেই একটা এই 7 টাকা 20 পয়সা থেকে 7 টাকা 30, 40, 50 এই লেভেলের মধ্যেই সে সবসময় ঘোরাফেরা করছে। সুতরাং এই লেভেল, এই জোনটাকে তাকে পার করে 8 টাকা এই লেভেলে আসতে হবে ভলিউম সহ। যদি সে সেটা করতে পারে ব্যাংকিং সেক্টরের মুভমেন্টের সাথে সাথে, তাহলে আমরা এই আইএফআইসি এই ব্যাংক নিয়ে পরবর্তীতে কথা বলতে পারবো। এরপরে গিভ অর্থাৎ গ্লোবাল ইসলামী ব্যাংক। এই গ্লোবাল ইসলামী ব্যাংক রিসেন্ট যেটি বলবো যে আমরা দেখেছিলাম যে তারল্য সংকট মোকাবেলায় এই গ্লোবাল ইসলামী ব্যাংকে অর্থ দিয়ে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক, তার মধ্যে আইএফআইসিও ছিল, যেটি নিয়ে কথা বললাম একটু আগে। তো এটিও সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। এটি নতুন আইপিও আসছিল গত বছরে, আপনারা জানেন ব্যাংকটি, এবং এই ব্যাংকটি সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি স্টক ডিভিডেন্ডও দিয়েছিল, বাট এই শেয়ারটির আমরা প্রাইস অ্যাকশন সেভাবে দেখিনি। এখন সেটারও প্রাইস অ্যাকশন আসলে খুব আশাবাদী হওয়ার মতো কিছু নাই। আমরা আজকেও দেখেছি শেয়ারটি হাই ক্রিয়েট করেছিল 5 টাকা 10 পয়সা, সেখানে আমরা দেখতে পাচ্ছেন যে 5 টাকা 60 টাকা 90 পয়সায় সে ক্লোজ দিয়েছে এবং আনচেঞ্জড অবস্থাতে রয়েছে। এখন এই 5 টাকা 4 টাকা 90 পয়সা বা 5 টাকা এই লেভেলটাতে শেয়ারটি আমরা বেশি দেখব। আমি এর আগেও গিভ নিয়ে আপনাদের সাথে অনেক এই গ্লোবাল ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেছিলাম। তো আমার আলোচনা যারা শোনেন, এই আলোচনার সঙ্গে গতবারের যে আলোচনা সেটি মিলিয়ে নিলে আপনারা হয়তো এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সুতরাং এই ব্যাংকটিতে হোল্ডিং করে থাকতে হবে এবং আমি বলবো যে 5 টাকা 50 পয়সা থেকে 5 টাকা 70 পয়সা এই লেভেল আসলে যাদের এই রেটে বাই করা, অর্থাৎ 4 টাকা 90 পয়সায় যাদের বাই করা তাদের বের হয়ে যেতে, আর অপেক্ষা করলে সময় দিতে হবে। তারল্য সংকট কাটতে হবে, একই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যাংকিং সেক্টরের একটা ভালো মুভমেন্ট হলেই আমরা শেয়ারটির একটা মুভমেন্ট দেখতে পাবো। আর আরএসআই, হিস্টোগ্রামের বার, এমএসিডি এগুলো এই মুহূর্তে বলে খুব বেশি লাভ হবে না, কারণ শেয়ারটির কোনো মুভমেন্ট নাই। ম্যাক্সিমামে 10 পয়সা বৃদ্ধি পেলে আবার পরবর্তী দিনে আবার 10 পয়সা ডাউনে এসে আনচেঞ্জ করে মূলত সেই সময়টাকে পার করছে। তো এই হচ্ছে মূলত গিভ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিচালনা। এরপর ইউনিয়ন ব্যাংক নিয়ে আমার একটু অনুরোধ রয়েছে। ইউনিয়ন ব্যাংকের যে অবস্থা, তিনটি ব্যাংকের দেখেন একই অবস্থা, ইউনিয়ন ব্যাংক, আইএফআইসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংক নিয়ে যে কথাগুলো বললাম প্রায় সেম একই অবস্থা ব্যাংকগুলোর। এখানে ইউনিয়ন ব্যাংক গত বছর 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই বছরে এখন পর্যন্ত তো গত বছর বলতে জুনে দিয়েছিল আর কি, যেহেতু অর্থ বছরের হিসাবটা হয় সেই হিসাবে বললাম। তো এখানে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। শেয়ারটির ইয়ারলি লো ছিল 4 টাকা 60 পয়সা, এখন 4 টাকা 90 পয়সা। আজকে 10 পয়সা আপ হয়েছে শেয়ারটির। অধিকাংশ সময় সে এই লাইফ সার্কেলে সে দেখতে পাচ্ছেন যে যে ক্যান্ডেলগুলো সেগুলো আনচেঞ্জড অবস্থাতে সে শেষ করছে। আগামী দিনে হয়তো আবার 10 পয়সা ডাউন ট্রেন্ডে দেখব। তো 4 টাকা 80 পয়সা বা 4 টাকা 70 পয়সায় কেউ যদি 4 টাকা 60 পয়সায় এই লেভেলে যদি কেউ বাই করে অপেক্ষা করতে পারেন, তাহলে হয়তো 5 টাকা 50 পয়সা এবং পরবর্তীতে 6 টাকা ব্যাংকিং সেক্টরের মুভমেন্টের উপরে ডিপেন্ড করে ইউনিয়ন ব্যাংকে থাকতে পারেন। আদারওয়াইজ এখানে সময় দেওয়া ছাড়া কোনো উপায় নেই ব্যাংকিং সেক্টরের এই স্টকগুলোতে। আর শেয়ারটির পি রেশিওটাও কিন্তু অনেক বেশি, আর থার্ড কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু ভালো আসেনি। আর এই শেয়ারটির পাবলিক হোল্ডিং আপনারা জানেন 31 কোটি 94 লক্ষ শেয়ার কিন্তু পাবলিকের হাতে রয়েছে। তো এই হচ্ছে মূলত
ইউনিয়ন ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে টেক্সটাইল সেক্টরের একটি স্টক নিয়ে আপনার সাথে কথা বলবো। সিএনএ টেক্সট নিয়েও কথা হয়েছে আপনাদের সাথে। আপনারা তারপরেও জানতে চেয়েছেন, সেক্ষেত্রে বলি যে সিএনএ টেক্সটের বিষয় যেটি, এটি বি ক্যাটাগরির একটি শেয়ার। শেয়ারটির টোটাল শেয়ার সংখ্যা অনেক বেশি, 23 কোটি শেয়ার। পাবলিক হোল্ডিংও অনেক বেশি। আমরা দেখেছিলাম এই শেয়ারটির ইয়ারলি হাই 10 টাকা 20 পয়সা পর্যন্ত এবং ইয়ারলি লো 3 টাকা 70 পয়সা পর্যন্ত গিয়েছিল। তো শেয়ারটি এবার ক্যাশ ডিভিডেন্ড বা অন্য কোনো কিছু আমরা শেয়ারটি সম্পর্কে জানতে পারিনি, তবে শেয়ারটির যে থার্ড কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু নেগেটিভ এসেছে। আর পি রেশিও 15.81। আর গত দিনের আমরা 10 পয়সা আপ ট্রেন্ড দেখেছিলাম। গত দিনে আমরা শেয়ারটির যে হাই হয়েছিল 4 টাকা 90 পয়সা, আজকে কিন্তু সে হাই এসে ক্লোজ করছে, অর্থাৎ 4 টাকা 90 পয়সা। ভলিউম সহ 12,62,000 ভলিউম করছে আজকে শেয়ারটি, এবং আজকের যে ভলিউম বা সেখানে কিন্তু বায়ার এবং সেলারের একটা ভালো ছিল, প্রতিযোগিতা ছিল। এখন এই সেলাররাই বায়ার কিনা সেটাই এখন মূলত দেখার বিষয়, যে তারা সেল দিয়ে আবার বাই করছে কিনা, শেয়ারটাকে একটু আপ ট্রেন্ডে নিয়ে কিছু পাবলিকরে ধরাই দেওয়া যায় কিনা। তো টেক্সটাইল সেক্টরে আমরা মুভমেন্ট দেখছি, বাট এই সিএ টেক্সটাইলের কিন্তু তেমন মুভমেন্ট আমরা পাইনি, বা পাওয়ার আশাটা করাও খুব বেশি যুক্তিসঙ্গত হবে না। এখন যাদের কাছে রয়েছে আমি বলবো যে এখানে আপনারা জানেন যে খুব বিচক্ষণতার সহিত এসব শেয়ারে এন্ট্রি জোন নিতে হয় এবং সেল করে প্রফিট টেক করতে হয়। যখন 50 পয়সা বা 1 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়ে যায়, সাথে সাথে কিন্তু শেয়ার থেকে প্রফিট টেক করে নিতে হয়। তো এর আগে 3 টাকা 70 পয়সায় যারা বাই করেছিলেন তারা কিন্তু 4 টাকা 90 পয়সা এবং 4 টাকা 60 পয়সায় যারা বাই করেছিলেন তারা কিন্তু 5 টাকা 70 পয়সা, এরকম 4 টাকা 20 পয়সায় যারা বাই করেছিলেন তারা 5 টাকায়, এই লেভেলে কিন্তু এক্সিট নিয়ে নিতেছে। এখন যারা আমাকে প্রশ্ন করছেন, আমি জানি না আপনাদের বাই প্রাইসটা কেমন। যদি বাই প্রাইস খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে অপেক্ষা করতে হবে। আদারওয়াইজ এই শেয়ারটি এই 5 টাকা 50 পয়সা থেকে 5 টাকা 90 পয়সা এই লেভেলে আগে আসুক, তারপরে আপনাকে এই শেয়ারটি নিয়ে আমি আলোচনা দেওয়ার চেষ্টা করব। এখন এই মুহূর্তে এই শেয়ারটি নিয়ে আলোচনা দেওয়ার আমার মনে হয় না খুব যুক্তিসঙ্গত হবে, কারণ শেয়ারটির প্রাইস অ্যাকশন নেই। আর আরএসআইটা 46.78। আর মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত মুভিং অ্যাভারেজে আমরা সেল সিনারি দেখতে পাচ্ছি, আর হিস্টোগ্রামের বার অনুযায়ীও এমএসিডি অনুযায়ীও সেল সিনারিতে রয়েছে এই শেয়ারটি। এরপরে এইচ ইস্পাত, এই শেয়ারটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। জিপিএইচ ইস্পাত এর আগেও আলোচনা করা হয়েছে আপনাদের, আজকেও করি। জিপিএইচ ইস্পাতের ডাউন ট্রেন্ড এবং আজকে শেয়ারটি 21 টাকা 60 পয়সায় অবস্থান করছে, এবং শেয়ারটির আজকে আমরা দেখতে হবে যে সে ভলিউমটা কেমন করেছে। আজকে শেয়ারটির ভলিউম হয়েছে 11,80,000 এবং আজকের যে ভলিউম সেখানে শেয়ারটিতে আমরা বায়ার এবং সেলারের একটা ভালো কম্পিটিশন লক্ষ্য করেছি। তবে এখানে নতুন করে বায়ার এন্ট্রি হয়েছে কিনা সেটাও দেখতে হবে, কারণ শেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাউন ট্রেন্ড, অর্থাৎ এই 22 টাকা থেকে শুরু করে 23 টাকা আমি এই লেভেলে আলোচনা করেছিলাম এবং এখানেও বলেছিলাম যে সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে, এবং সাইডওয়েজ মুভমেন্টটা যদি কন্টিনিউ না করে তাহলে ডাউন ট্রেন্ডে আসবে। এখানে দেখেন আবার সে ডাউন ট্রেন্ডে এসে গতকালকে একটা পজিটিভ রোল প্লে করেছিল 40 পয়সা দিয়ে, বাট আজকে কিন্তু আবারও সে ডাউন ট্রেন্ডে চলে যায় 10 পয়সা নেগেটিভ করে। তবে আমার কাছে যেটি প্রত্যাশার কথা আপনাদের যেটি শোনাতে চাই সেটি হচ্ছে যে শেয়ারটির মুভমেন্ট করার বা প্রাইস অ্যাকশন করার জন্য যে পরিমাণের অ্যাবিলিটি দরকার সেটি কিন্তু এই জিপিএইচ ইস্পাতের রয়েছে। সুতরাং এখন যে ডাউন ট্রেন্ডে রয়েছে তার মানে এই না যে সে আরও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে একেবারে নিচে চলে যাবে। সে এখান থেকেও আপ ট্রেন্ডে যাওয়ার মতো তার সক্ষমতা রয়েছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকে এই জিপিএস ইস্পাত কিন্তু ভালো ন্যাব রয়েছে এবং তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু ভালো আছে। একই সঙ্গে শেয়ারটি কিন্তু ক্যাশ ডিভিডেন্ডও দিয়েছে। সুতরাং এই লেভেলটা আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে, যে তার যে ডিভিডেন্ড সংক্রান্ত ইস্যু বা ইপিএস সংক্রান্ত ইস্যু বা ন্যাব সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো। তবে পাবলিক হোল্ডিং এই শেয়ারটিতে একটু বেশি, সুতরাং এর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে একটু আমরা ধীর গতি দেখতে পাবো প্রথম দিকে, বাট
যদি আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে বা র্যালি দেয় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই আপ ট্রেন্ডে চলে যাবে। আর এটির ইয়ারলি হাই ছিল আপনারা জানেন যে 42 টাকা 70 পয়সা। বর্তমানে শেয়ারটির অবস্থান 21 টাকা 60 পয়সা। সব শেয়ারই এখন ডাউন ট্রেন্ডে রয়েছে। মার্কেটের যে পজিশন সেক্ষেত্রে আমরা এই শেয়ারটির আগে 22 টাকা এই যে এই লেভেলটা 22 টাকা 40 পয়সা থেকে শুরু করে 22 টাকা 80 পয়সার এই লেভেলে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটি কিন্তু গন্তব্য হয়ে যাবে 24 টাকার আশেপাশে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি আসলে এই লেভেলে আসতে কতদিন সময় নেয়, কারণ তার সেক্টরের যে মুভমেন্ট সেটি যদি কন্টিনিউ থাকে এবং মার্কেটের প্রাইস অ্যাকশনটা হয়, একই সঙ্গে মার্কেটের যে লেনদেন সেটি যদি বৃদ্ধি পায় তাহলে আমরা জিপিএস ইস্পাতকে একটা ভালো জায়গায় দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত জিপিএস ইস্পাত নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনার পরে আইটি সেক্টরের একটি স্টকের অনুরোধ রয়েছে এডিএনটেল। এডিএনটেল নিয়ে তো এর আগেও কথা বলেছিলাম, আজও বলি। এডিএনটেলের আজকে এই মার্কেটে প্রাইস অ্যাকশন হয়েছে এবং 88 টাকা 40 পয়সা শেয়ারটি ক্লোজ হয়েছে, তবে হাই করেছিল কিন্তু অনেক বেশি 90 টাকা 50 পয়সা। তবে গতকালকের হাইয়ের উপরে শেয়ারটি ক্লোজ করেছে, তো প্রাইস অ্যাকশনের সুযোগ কিন্তু সে করে রেখেছে। বাট আজকে মার্কেট নেগেটিভ। এই নেগেটিভে আসলে সে কি তবে শেয়ারটি সব থেকে ভালো হতো যদি এইটার উপরে ক্লোজ দিতে পারতো, অর্থাৎ এই 90 টাকার আশেপাশে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারতো তাহলে 89 টাকাও যদি ক্লোজ দিতে পারতো তাহলে শেয়ারটির জন্য খুব ভালো একটা প্রাইস অ্যাকশনের সুযোগ থাকতো। যাই হোক, সেটি আজ আর হয়নি। তো আগামী দিনে প্রত্যাশা করব শেয়ারটি হয়তো সেটি করবে, কারণ শেয়ারটি এই মুহূর্তে আরএসআইটাও আরও বাড়ার বেশ কিছু জায়গা রয়েছে। আর হিস্টোগ্রামের যে বারটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু গত দিনের তুলনায় গাঢ় সবুজ এবং বড় হয়েছে। একই সঙ্গে এমএসিডির ব্লু রেখার উপরে অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান। সুতরাং আমরা শেয়ারটির প্রাইস অ্যাকশন দেখতে পাবো। আর সেক্টর ওয়াইজ মুভমেন্ট আমরা গতকালকে আইটি সেক্টরে বেশ ভালোই দেখেছিলাম, সেটি কিন্তু আজকে আর অব্যাহত রাখতে পারেনি। আজকে আইটি সেক্টর বেশ ভালো ডাউন ট্রেন্ড রয়েছে। তো এটি সেক্টর ওয়াইজের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। তো আমরা যদি সেক্টর ওয়াইজ আবার কালকে মুভমেন্ট দেখতে পারি সেক্ষেত্রে কিন্তু এডিএনটেলের একটা প্রাইস অ্যাকশন হবে। তবে এটির ফার্স্ট টার্গেট যেটি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে 91 টাকা, এবং এটি যদি সে ভালোভাবে ক্রস করতে পারে 95 থেকে 100 টাকা এই লেভেলে আমরা এডিএনটেলকে দেখতে পাবো। আর শেয়ারটি এই মুহূর্তে কিন্তু বাই সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মূলত এডিএনটেল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে মনস্পুল নিয়ে তো কথা বলি প্রায়, আবারও বলি। মনস্পুলের ডাউন ট্রেন্ড। আজকে মনস্পুলের আমরা একটা প্রাইস অ্যাকশন গতকালকে তো দেখেছিলাম, ভালো মুভমেন্ট মনস্পুলের। একসময় আমারও মনস্পুলের হোল্ডিং ছিল বেশ কিছু শেয়ার, এবং তখন প্রাইস ছিল মনস্পুলের 500 আমার 70 টাকা করে 570 টাকা করে কেনা ছিল মনস্পুল। বাট আমি তখনও কিন্তু মনস্পুল থেকে প্রফিট টেক করেছি। বাট এই মুহূর্তে মনস্পুলের যে অবস্থা, মনস্পুল তার তো অবস্থা অনেকটা ডাউন ট্রেন্ডে। বাট আজকে তো যে ক্যান্ডেল করেছে সেখানে আমরা আগামী দিনে আরো ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি। এখন সে ডাউন ট্রেন্ড আসলে দীর্ঘ হাই কিনা সেটা দেখতে হবে, কারণ শেয়ারটিতে এই মুহূর্তে আপনারা জানেন যে সেল সিনারিওতে রয়েছে। আর সেক্টর ওয়াইজ মুভমেন্টটাও পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে আমরা পাইনি। গতকালকে কিছু মুভমেন্ট দেখেছিলাম পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের, হাক্কানি পাল, পেপার প্রসেস, মনস্পুল, এই শেয়ারগুলো কালকে এসেছিল। আজকে কিন্তু সবগুলোই একেবারে গর্তে ঢুকে যাওয়ার অবস্থা। তো মার্কেট পরিস্থিতি অনুযায়ী মনস্পুলের আমি বলবো যে সাপোর্ট লেভেলটা 104 টাকা থেকে 107 টাকা 10 পয়সা, এই লেভেলটা মূলত সাপোর্ট লেভেলই ধরবেন, ধরে সেখানে এন্ট্রি নেবেন। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যদি বলি যে টার্গেট হবে 120 টাকা থেকে 123 টাকা এই লেভেলে, এবং সেটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 140 টাকা এই লেভেলে আমরা মনস্পুলকে হয়তো পরবর্তী স্টেপে মার্কেট ভালো পেলে পেয়ে যেতে পারি। আর এখন শেয়ারটি যেটি বললাম 107 টাকা থেকে 104 টাকা 40 পয়সা এই লেভেলটা হবে শেয়ারটির ভালো সাপোর্ট জোন। তো দেখা যাক শেয়ারটি কি করে, আগামী দিনে মার্কেট পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে মনস্পুলের। সবগুলো স্টকই, শুধু মনস্পুল না। এরপরে ইবনে সিনার কি অবস্থা একটু আপনাদেরকে জানাই। ইবনে সিনা আমরা তো বেশ কয়েকবার বললাম ইবনে সিনার কথা। ইবনে সিনার সাইডওয়েজ মুভমেন্ট অব্যাহত রয়েছে, এটি আরও থাকবে এবং সেটি
এই মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ 15 থেকে 16 তারিখ পর আমরা ইবনে সিনার একটা আপ ট্রেন্ডের প্রত্যাশা করতে পারি, এবং সে দেখতে পাচ্ছেন যে বছরের শুরুতে মাসের ডিসেম্বরের শুরুতে সে একটা আপ ট্রেন্ড দিয়েছিল এবং পরবর্তীতে এসে সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। নতুন বছর শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 63% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। অক্টোবর মাসের শেষে সে রেকর্ড ডেট শেষ করেছে, মানে সব কিছুই শেষ। এখন ইবনে সিনার প্রাইস অ্যাকশনের সময়। তো প্রাইস অ্যাকশনের এই সময়টাতে আমরা শেয়ারটির একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখছি, সুতরাং এবং সেই সঙ্গে শেয়ারটির ভলিউমটাও নাই। ভলিউমটাও তো গেইন করতে হবে, যেহেতু 1,12,00,000 শেয়ার পাবলিক হোল্ডিংয়ে রয়েছে, সেক্ষেত্রে শেয়ারটির অবশ্যই ভলিউমটা গেইন করা উচিত। তো আমরা আশা করি শেয়ারটি ভলিউম গেইন করবে এবং ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ারটির প্রাইস অ্যাকশনটাও আপ হবে। এবং এই শেয়ারটিকে আমরা যদি টার্গেট হিসাবে ধরি তাহলে 300 টাকা হবে শেয়ারটির ফার্স্ট টার্গেট, এবং সেটাকে যদি সে সাকসেসফুল ব্রেকআউট করতে পারে তাহলে 320 টাকা। আর সাপোর্ট জোন যদি বলি যে শেয়ারটি এই মুহূর্তে সাপোর্ট জোনে রয়েছে, এর বাইরে 284 টাকা এই লেভেলটা। আমি এর আগেও এই ইবনে সিনা নিয়ে কথা বলেছিলাম, যারা শুনেছেন তারা নিশ্চয়ই এটি জানেন যে আমি কি বলেছিলাম যে ইবনে সিনা এই লেভেলে আসবে কিনা। তো এই লেভেলে এখন যে লেভেলে বলেছিলাম সেই লেভেলে অবস্থান করছে, এবং যেটি বলছি সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 15 তারিখ দিকে মাসের এই মাঝামাঝি সময়ে আমরা হয়তো শেয়ারটির সেই আপ ট্রেন্ড সেটি হয়তো একটু দেখবো, এবং সেক্ষেত্রে সেটির প্রাইস অ্যাকশন হবে 300 টাকা এই লেভেল পর্যন্ত। তো এই হচ্ছে মূলত ইবনে সিনা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনার পরে ইন্স্যুরেন্স সেক্টরের একটা অনুরোধ রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স নিয়ে। কর্ণফুলীর একটু আলোচনা করি যে ইন্স্যুরেন্স সেক্টরের ডাউন ট্রেন্ড আসলেও এই স্টকটি কিন্তু এই ইন্স্যুরেন্স সেক্টরের প্রত্যেকটা স্টকই কিন্তু প্রাইসটা ধরে রাখার চেষ্টা করে, অর্থাৎ মাঝে দেখেন এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, এখানে আবার 3 আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে, 3 আউটসাইডার, ইনসাইডার ডাউন ট্রেন্ড, আউটসাইডার আপ ট্রেন্ড, আবার এইখানে এসে সে কিন্তু এই লেভেলটাকে ধরে রেখেছে। এখন এখানে আবারও সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমি যদি বলি 29 টাকা 70 পয়সা থেকে 29 টাকা 70 পয়সা, আছে 29 টাকা 70 পয়সা থেকে 29 টাকা 40 পয়সা বা 50 পয়সা সর্বনিম্ন, এইখানে সে আবার আসবে, আসার পরে আবারও সে আপ ট্রেন্ডে যাবে, এবং সেই আপ ট্রেন্ড হবে 29 টাকা 70 পয়সা থেকে 29 টাকা 90 পয়সা। এই আপ ট্রেন্ডটা শুধুমাত্র হবে ইন্স্যুরেন্স সেক্টরের আপ ট্রেন্ড যাওয়ার আগ পর্যন্ত, আর ইন্স্যুরেন্স সেক্টর যখনই আপ ট্রেন্ডে চলবে তখন এর টার্গেট হবে 32 টাকা। একেবারে সোজা হিসাব এই কর্ণফুলী ইন্স্যুরেন্স নিয়ে আমার। তো যাদের কাছে আছে তাদের বললাম যে টার্গেট 32 টাকা, সাপোর্ট জোন 29 টাকা 50 পয়সা, এবং 29 টাকা 50 পয়সা থেকে 29 টাকা 70 পয়সা এই লেভেলটাকে সে ঘোরাঘুরি করবে, এবং মার্কেট ভালো হলে টার্গেট হবে 32 টাকা। এর বেশি আমরা ইন্স্যুরেন্স সেক্টরকে খুব খারাপ অবস্থাতে দেখছি না। ইন্স্যুরেন্স সেক্টর মুভমেন্ট আসলে অবশ্যই শেয়ারটি ইন্স্যুরেন্স সেক্টর প্রতিটি স্টকে মুভমেন্টে আসবে এবং প্রাইস অ্যাকশন হবে। আর এর পাবলিক হোল্ডিং রয়েছে 2,75,00,000 শেয়ার, আর গত বছর ক্যাশ ডিভিডেন্ড সেটি তো ভালোই দিয়েছিল 10%, পি রেশিও যথেষ্ট পরিমাণে সেফটি, ন্যাপটাও 22.28। সুতরাং আমার কাছে কর্ণফুলী ইন্স্যুরেন্সকে প্রমিসিং মনে হচ্ছে। শুধু কর্ণফুলী না, ইন্স্যুরেন্স সেক্টরে প্রায় অধিকাংশ স্টকগুলোই ভালো। আপনারা স্টকগুলোর প্রতি লক্ষ্য রাখবেন, মার্কেট পজিটিভ হলে অবশ্যই ইন্স্যুরেন্স সেক্টর প্রাইস অ্যাকশন করবে। এবং সর্বশেষ যে স্টক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রাউন সিমেন্ট। সিমেন্ট সেক্টরের তো মুভমেন্ট নাই, আপনারা নিজেরাও জানেন যে এই শেয়ারগুলো ম্যাক্সিমামই আর ডাউন ট্রেন্ডে রয়েছে, প্রাইস অ্যাকশন নেই। আমরা এর আগেও এই সেক্টর নিয়ে কথা বলেছিলাম। তো ক্রাউন সেক্টরের যে ক্যাশ ডিভিডেন্ড সেটি তো বেশ ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, বাট ইপিএসটা যখন খারাপ চলে আসলো তখন শেয়ারটি নিয়ে অনেকের পি রেশিও বেড়ে গেল, মানে হতাশা শুরু হয়ে গেল যে আসলে প্রাইস অ্যাকশনটা হচ্ছে না অনেক দিন ধরে একই জায়গায়। কারণ নভেম্বরে তার একটা প্রাইস অ্যাকশন আমরা যাওয়ার একটা চেষ্টা দেখেছিলাম, বাট সেটিও সে কন্টিনিউ করতে পারেনি। এখন যদি বলি যে এটার গন্তব্য কি, তাহলে বলবো যে সে সাপোর্ট লেভেলের আশেপাশে চলে আসছে এবং সাপোর্ট লেভেলটাকে সে রেসপেক্ট করছে। আশা করি সে এর আগেও এসেছিল এখানে এবং
সেখান থেকে আবার ঘুরেও গিয়েছে। তো ৪ টাকা যে ৪৩ টাকা ১০ পয়সা এই লেভেলে হয়তো আসবে না। তবে ৪৩ টাকা ৫০ পয়সা থেকে ৪৩ টাকা ৪০ পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব এবং এটা তার সাপোর্ট জোন হবে এবং এখন সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে এবং সাইডওয়েজ মুভমেন্ট শেষ করে সে আবারও আপ ট্রেন্ডে যাবে এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে তার প্রথম যে বাধা হচ্ছে ৪৮ টাকা সেটাকে সে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে ভলিউম সহ। যদি সে করতে পারে তাহলে আমরা ৫২ টাকা এবং পরবর্তীতে ৬০ ৬৫ এই লেভেলে দেখব। তবে সেটি অনেক সময় লাগবে। আর এভারেজ যেটি বলি যে এভারেজ কথা যেটি মার্কেট ভালো হলে প্রত্যেকটা স্টকই প্রাইস অ্যাকশন করবে আপনার হাতে থাকা। সুতরাং আপনি এই মুহূর্তে কোনো স্টক তাড়াহুড়া করে সেল করবেন না আর হাতে থাকা স্টকগুলোকে আপনি রেখে দেন। যদি তার প্রাইস মুভমেন্ট দেখেন সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেন। প্রাইস না মুভমেন্টে আসলে আপনার প্রত্যেকটা স্টকই বাংলাদেশের স্টক মার্কেটে আমাদের স্টক মার্কেটে এরকম অবস্থাতেই মানে মোকাবেলা করতে হয়। আর শেয়ারটির ভলিউমটাও কিন্তু খুব কম। ভলিউমটা নেই বললেই চলে কারণ পাবলিক হোল্ডিং রয়েছে যেহেতু ২,৪৫,০০,০০০ শেয়ার সুতরাং শেয়ারটির ভলিউমটাও গেইন করতে হবে। আর হিস্টোগ্রামের যে বার দেখতে পাচ্ছেন সেই বার অনুসারে এমএসিডিতেও আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। হিস্টোগ্রামের বারেও আমরা এখানে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। আর আরএসআইটা তো একেবারে ডাউন ট্রেন্ডে ৩২.১৬ মুভিং এভারেজ অনুযায়ীও শেয়ারটি তবে মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি সেল সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের স্টক নিয়ে এবং আপনাদের ইন্ডেক্স নিয়ে আমার আলোচনা। আজকে ১২টি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এবং ইন্ডেক্সের চার্ট নিয়ে কথা বলেছি। এখন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। অনেক সময় আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলা সময় হয়ে ওঠে না কারণ আমার গ্রুপ মেম্বার অনেক রয়েছে তাদের স্টক নিয়েও অনেক সময় কথা বলতে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আপনাদের অনুরোধের স্টক নিয়েও কথা বলি। অনেক সময় আমার প্রিয় ভাই বোন বিনিয়োগকারী ভাইদের কিছু স্টকের হয়তো গ্যাপ থেকে যায়। তবে আমি বলব যে আমার পুরাতন যে ভিডিওগুলো রয়েছে আপনারা একটু কাইন্ডলি সেসব ভিডিওগুলো দেখবেন। আপনাদের প্রত্যেকটা স্টকেরই অ্যানালাইসিস আমার এই ভিডিওতে দেওয়া রয়েছে এবং সেটি খুব দূরবর্তী না। আমি প্রতিদিন ১০টা থেকে ১৫টা ১২টা আপনাদের কিন্তু স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলি। সুতরাং আপনারা যদি একটু পূর্বের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আপনাদের এই স্টক সম্পর্কে অনেক ধারণা লাভ করা যায় এবং আপনারা অবশ্যই এই আলোচনা শুনবেন এই জন্য কারণ যেখানে আপনার লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে সেখানে যদি আপনি একটু আলোচনা শোনেন তাহলে আপনি সেখান থেকে অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আর বাংলাদেশের না প্রতিটা দেশের শেয়ার বাজারের আসলে একটা গভীর সমুদ্র এখানে শেখার কোনো শেষ নেই। আর মানুষের কথায় কান না দিয়ে আপনারা নিজেদের নিজস্ব চিন্তা চেতনা কাজে বুদ্ধি দিয়ে আপনারা বিনিয়োগ করবেন এবং দূরদর্শিতা সবসময় আহ যে দূরদর্শিতার যে বিষয়টি রয়েছে সেটি আপনারা প্রকাশ করবেন। আর একই সঙ্গে এই স্টকগুলো যে আলোচনা সেগুলো দেখা যাচ্ছে টাইটেল বারে অনেক স্টকের কথা আহ, এখানে ১০০ ওয়ার্ডের বেশি লেখা যায় না টাইটেল বারে। সুতরাং ডিসক্রিপশন বক্সটাকে আপনারা অবশ্যই ফলো করবেন। ডিসক্রিপশন বক্সে আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি সেখানে প্রতিটি স্টকের কিন্তু নাম লেখা থাকে। সুতরাং ডিসক্রিপশন বক্সটা যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে স্টকগুলো রয়েছে সে আমি কি স্টক নিয়ে কথা বলছি সেটি কিন্তু ভালোভাবে বোঝা যাবে এবং আপনারা সেটি জানতে পারবেন। এই হচ্ছে মূলত আজকের অ্যানালাইসিস পরিশেষে আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত কথা। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একই সঙ্গে আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের যে স্টকগুলো রয়েছে সেগুলো আপনারা জানাবেন। আমি পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।